আসসালামু আলাইকুম। ভিএফএস গ্লোবালের আজকে সকাল থেকে কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে 2023 এবং 24 সালের যে পাসপোর্টগুলো এখনো পর্যন্ত আটকে আছে, এই পাসপোর্টগুলাই বর্তমান সময়ে আইসা সুই আপডেট করানোর পরে ভিসা লাগবে কিনা সেটা সম্পর্কেও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। 26 সালে যে ডকুমেন্টগুলো জমা পড়তেছে এগুলাই কি সুই আপডেট লাগবে কিনা। কখনোই আপনার এই আপডেটগুলাই এই পাসপোর্টগুলাই সুই আপডেট লাগবে না, কেননা আগে যখন শুধুমাত্র নুল্লাস্তাই কিন্তু জমা নেওয়া হইতো, কিন্তু এখন বেশ কয়েকটা ডকুমেন্ট একসাথে কইরা মালিকের সবকিছু কয়েকটা ডকুমেন্ট বেশি বেশি করে কিন্তু গ্লোবালে জমা করা লাগতেছে, যেগুলো আগের ভুলটা আর এমবাসি করতেছে না। এখন ভিএফএস গ্লোবালে জমা করা মানেই আপনি ভিসাটা পেয়ে গেছেন। নুল্লাস্তায় সুই আপডেট করানোর পরে আবার ওই পাসপোর্টটা আবার সাবমিটের এসএমএস আসছে সুই আপডেট করানোর পরে। এগুলা যে মাসে দেখা গেছে 400-500, আবার কোনো কোনো মাস আছে 1500-2000 পর্যন্ত কিন্তু এই ভিসাটা কিন্তু স্ট্যাম্পিং করে থাকে ইতালির পাসপোর্টে। আজকে তুলনামূলকভাবে আজকে কিন্তু কালেকশনের সংখ্যাটা একটু বেশি থাকার কথা এবং থাকছে। আজকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে। গুড নিউজ আপডেট আছে 2024 সালে চট্টগ্রাম ভিএফএস এ 2024 সালের 6 মে মানে মে মাসের 6 তারিখে জমা দেওয়া ছিল চট্টগ্রাম ভিএফএস এ 2024 সালের একটা পাসপোর্ট সুই আপডেট করানোর পরে ওই পাসপোর্টটাই আজকে কিন্তু সাবমিট করার একটা এসএমএস চট্টগ্রাম ভিএফএস এ। এটা ওয়ার্ক ভিসায় জমা দেওয়া ছিল। এই পাসপোর্টটা 100% ভিসা লাগবে, যেহেতু এটা রিটার্ন পাসপোর্ট ছিল। পাসপোর্টটা তার হাতে ছিল, পরবর্তীতে কয়েক বছর প্রায় 1-1.5 বছর ঘোরাঘুরির পরে দেখা গেছে মালিক দিয়ে সুই আপডেট করানোর পরে অনেক কষ্টের মাধ্যমে অনেক কষ্টসাধ্য কইরা ওই মালিক দিয়া সুই আপডেট করানোর পরে ওই পাসপোর্টটা এখন রিকোয়েস্ট ইওর পাসপোর্ট টু সাবমিট, এই যে এখানে লেখাই আছে দেখেন, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইউর অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট নুল্লাস্তা অ্যান্ড আদার কপিস, প্লিজ ভিজিট ভিএফএস গ্লোবাল ইমিডিয়েটলি। সো এই লেখাটা আসছে আজকে সকালবেলায়। এই ভাইটা আমাকে নক দিয়ে বলতেছে, ভাই এখন কি করব, চট্টগ্রামে জমা দেওয়া আছে, এখন আমি কোথায় যাব, কিভাবে কি করব। তো ইন ডিটেলসে আমি আজকে সকালবেলায় তাকে সবকিছু বুঝিয়ে দিলাম যে এভাবে যায় আপনি পাসপোর্টটা সাবমিট করবেন এবং কিছু ডকুমেন্ট আছে সেগুলা এই ডকুমেন্টগুলো নিয়ে যায় সাবমিট করলে সপ্তাহ 10 দিন 14 দিন বা সর্বোচ্চ 1 মাস এর ভিতরে আপনার পাসপোর্টটা ভিসাটা পাওয়া যায়। পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। আজকে ঢাকা ভিএফএস থেকে একটা ভাই নাম সাদাফ আরাফাত, এই ভাইটা কিন্তু একটা স্টুডেন্ট ভিসা অ্যাচিভ করছে। এটা জমা দেওয়া ছিল 2026 সালে নতুন জমা দেওয়া ছিল স্টুডেন্ট ভিসা। এই স্টুডেন্ট ভিসা নিয়ে যারা প্রশ্ন করেন অনেকেই কিন্তু স্টুডেন্ট ভিসা বর্তমানে পায়। কালেকশনটা দেখেন 2023-24 এই 2 বছরে দুইটা ভাই জমা দেওয়া ছিল, দুইজন সুই আপডেট করার পরে বেশ কয়েক বছর প্রায় 1 থেকে 1.5 বছর পরে আজকে সুই আপডেট করানোর পরে পাসপোর্ট যে সাবমিটের এসএমএসটা সেটা নাকি প্রায় আজ থেকে প্রায় 20-25 দিন আগে আসছিল, আমাদেরকে মেসেঞ্জারে বলতেছে 20-25 দিন আগে আসছে। তো ওই পাসপোর্টটা আবার তারা দুইজনে একসাথে যায় ঢাকায় জমা দিয়ে আসছিল। গতকাল নাকি শনিবার ছিল, গতকাল এই রেডি ফর কালেকশনটা আসছে। তো আজকে কালেকশন করছে, আলহামদুলিল্লাহ তারা ভিসা পাইছে। একটা ছিল 2023 এবং একটা ছিল 2024। যারা বলতেছেন 23-24 সালের ভিসা লাগে না, তারা ভাই ভুল। আমি নিজেই সাক্ষী যে আজকে বেশ ভালো পরিমাণে কালেকশন হয়েছে এবং তার ভিতরে 23-24 সালেরও কয়েকটা পাসপোর্ট ছিল। আমাদের যদি এই দুইজনই পাসপোর্ট কালেকশনের এসএমএস পাইছি বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম 23-24 সালের পাইছে, ব্যাপারটা এরকম না, অগোচরে আরো বেশ কয়েকটা পাসপোর্ট থাকতে পারে, সেটা তো বলা যাইতেছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট নিয়ে আমরা আগামীকাল ছোট্ট করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। দেখেন ছোট্ট করে এই 4টা অপশন আছে, এই 4টা অপশনই আপনাদের সেই ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো কিন্তু জমা করা লাগবে ভাই। আচ্ছা এখানে কি বলছে দেখেন, এটি উপস্থাপনা করা হয়েছে যে 21শে জুন 2022 সালের আইনসভায় ডিক্রি 42 অনুচ্ছেদে 2 অনুচ্ছেদ 4 আগস্ট 2022 তারিখে আইন দ্বারা রূপান্তরিত নাম্বার 73 21শে ডিসেম্বর, মানে এই যে হ্যান তেন তাদের আইনের যে একটা ধারাফারা আছে এগুলো একটু তুলে দিছে। এরপর দেখেন ডিসেম্বর 2021 তারিখের তথাকথিত যখন 25শে জুলাই 1998 তারিখের আইনসভায় ডিক্রি 22 এবং 24 অনুচ্ছেদ উল্লেখিত প্রতিবন্ধকতা সম্পর্কিত তথ্য এবং পরবর্তী সংশোধনী এবং সংযোজনিত অর্জিত হয়নি, মানে তাদের আইনের একটা চ্যাপ্টার প্রথম প্যারার ভিতরে দিয়ে দিয়েছে। আরো একটা প্যারা আছে দেখেন,
আইন নাম্বার হতে অনুচ্ছেদ নম্বর হতে এই অনুচ্ছেদের প্যারামেরা আমরা এখন পড়তেছি না, এই অনুচ্ছেদ বাতিল করে পরবর্তীতে দেখেন কি লিখছে। তাতে বলা হয়েছে যে উপরোক্ত বাধাগুলির পরবর্তী যাচাইকরণের ফলে নূল্যাবস্থা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে। এই যে তাদের একটা আইন দিছে, এই আইনের ভিতরে যদি আপনি মাইনা না চলতে পারেন, মাইনা যদি এই ডকুমেন্টগুলা আপনি এম্বাসিতে জমা না করেন, পরবর্তীতে কি বলছে, যাচাই বাছাইকরণের ফলে নূল্যাবস্থা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে যদি আপনি আইনটা না মানেন। যদি আপনার নূল্যাবস্থা যদি অরিজিনালও হয়ে থাকে, পরবর্তীতে দেখা গেছে আপনার নূল্যাবস্থাটা রিজেক্ট করবে এই আইনের ভিতরে না থাকলে। তা সত্ত্বেও আমরা আপনাকে জানাচ্ছি যে উপরে উল্লেখিত অনুরোধ ও অনুমোদনের সাথে সম্পর্কিত সালের্নো হেল্প ডেস্কের সদস্যদের বিরোধী মতামত প্রকাশ করা হয়েছিল। নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা বিদ্যমান নেই। নিচে রিপোর্ট করা ডকুমেন্টের অভাব। এই যে এখন মূল পয়েন্টে চলে আসছে, মানে সালের্নো থেকে একটা আইন এখান থেকে তুলে ধরা হয়েছিল যে এই ডকুমেন্টগুলা এই সালের্নো শহরে যারা জমা করা ছিল, এই ডকুমেন্টগুলা অনেকের ক্ষেত্রে দেখা গেছে নাই, ছিল না, জমা করতে পারে নাই। এখন এই ডকুমেন্টগুলা কি 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 শুধু সালের্নো যে যারা জমা করছেন তেমনটা না, অন্যান্য ক্ষেত্র আছে, কিন্তু এই বিষয়টা এটা কিন্তু সালের্নো শহরের ছিল, তাই এখানে সালের্নো একটা শহর উল্লেখ করে দিছে। 1 নম্বর পয়েন্ট দেখেন, সামাজিক নিরাপত্তা এবং কর পদের নিয়মিত তার স্বপ্রত্যয়ন, ধারা 46 জিপিআর এত, যা নির্ণয়কর্তার কর্মসংস্থান এবং আয়ের ক্ষমতা প্রমাণ করতে সক্ষম নিয়োগকর্তার পরিচয়পত্রের সাথে। আচ্ছা, আপনি যে এই ডকুমেন্টটা জমা করছেন এম্বাসিতে, এই পয়েন্টে 1 নম্বর পয়েন্টে কি বলছে আমি একটু সারসংক্ষেপ বা একটু ভাঙাচুরা বলতেছি। আপনি যখন আপনার ডকুমেন্টটা জমা করলেন, নূল্যাবস্থাটা জমা করলেন, সাথে হয়তোবা আপনি কোনো কর প্রদান, যে মালিকের যে কর প্রদানের একটা ডকুমেন্ট, মালিক যে তার কোম্পানিতে কাজ করাবে, সেই তার একটা কোম্পানি আছে, সো এই কোম্পানিটা সেই দেশের সরকারকে কর দেয় কিনা সেই করের একটা সার্টিফিকেট বা কর প্রদানের নথিপত্র, সেটা কিন্তু আপনার এই বর্তমান সময়ে আইসা লাগতেছে এম্বাসিতে জমা করার জন্য, কিন্তু জমা না করার জন্য কিন্তু এই ভিসাটা রিজেক্ট করা হয়েছে। ওকে, প্রথম পয়েন্ট গেল, সেটা হলো কি, কর প্রদানের যে সার্টিফিকেট সেটা, এটা কিন্তু আপনার না, এটা কিন্তু মালিকের। মালিক রাষ্ট্রকে কর দিতেছে কিনা সেই সার্টিফিকেট কিন্তু জমা দেওয়া লাগবে। ওকে, 2 নম্বর পয়েন্টে আসেন, চেম্বার অফ কমার্সের সাথে নিবন্ধিত হালনাগাদ চেম্বার অফ কমার্স, এই মালিকের যে একটা কোম্পানি আছে আপনাকে কাজের জন্য নিবে, ওকে, কাজ করানোর জন্য নিবে, সেই কোম্পানির একটা ছোট্টখাটো একটা সার্টিফিকেট থাকে, এটা তো আর আমরা বলতে পারবো না, সেই দেশের মালিক ঠিকঠাক মতো বলতে পারবে। সব মালিককে আপনি ধরলে বুঝতে পারবেন যে সে এই যে হালনাগাদ চেম্বার অফ কমার্স সার্টিফিকেটটা কি, সেটা মালিককে ধরলে আপনারা বুঝতে পারবেন। সো দেরি না করে অবশ্যই আপনারা এই মালিককে প্রশ্নটা করবেন। আচ্ছা, এখন আসা যাক 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলছে, পৌরসভা কর্তৃক জারি এবং স্টাম্পযুক্ত বাসস্থানের জন্য উপযুক্তভাবে বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক 6 মাসের জন্য বৈধ। এখানে বলছে যে একটা ওইখানে যায়া যে আপনি কাজ করবেন, সেখানে আপনার মালিক বাসস্থানের জন্য যে উপযুক্ত একটা জায়গা আপনার জন্য রাখছে, সেই জায়গার একটা ছাড়পত্র লাগবে। এখন ছাড়পত্র বলতে বোঝানো হয়েছে ইতালি ভাষায় যেটাকে বলা হয় আলিজ্য। ওকে, বাসা বাড়িতে থাকবেন আপনি, সেই বাসার একটা আলিজ্য লাগবে। এই আলিজ্য পেপারটাও কিন্তু আপনার নূল্যাবস্থার সাথে জমা দেওয়া লাগবে। এখন এই নূল্যাবস্থার সাথে জমা দিবেন, কিভাবে জমা দিবেন, এখন উল্টাপাল্টা তো জমা দিলে হবে না। নূল্যাবস্থার সাথে বলতে বোঝানো হয়েছে আপনি আপনার মালিককে বলবেন যে, যদি এই ইমেলটা আইসা থাকে আর কি, মালিকের স্পিড আইডির ভিতরে চলে গেছে, ওকে, এই মেইলগুলা, এই ডকুমেন্টগুলা স্পিড আইডির ভিতরে চলে গেছে, ওইখান থেকে মালিক সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক করে জমা করবে পেপুত্রা সেখান থেকে ইমেল করে দিবে এম্বাসিকে যে ওকে আছে সবকিছু, আপনি ভিসাটা লাগাই দেন। ওকে, 3 নম্বর পয়েন্ট, এই বিষয় নিয়ে আরো যদি আপনার জানার থাকে কিছু, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিংক আছে, ওইখান থেকে আমাকে একটা নক করুন। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো বসবাসের চুক্তির প্রস্তাব। সেখানে থাইকা যে আপনি ওইখানে বসবাস করবেন, কয় বছর বসবাস করবেন, সেটা কিন্তু মেইন পয়েন্ট। এখন একটা বিষয় এখানে খেয়াল করবেন, সেটা হলো একটা স্পন্সর ভিসার মেয়াদ থাকে কিন্তু টোটালে 2 বছর না 3 বছর, জানে এখন হয়তো একটু মেয়াদটা বাড়ানো হয়েছে। আর একটা এগ্রিকালচার সিজনাল, মানে 1 বছরের ভিতরে আপনাকে বাংলাদেশে কিন্তু আবার ব্যাক করতে হবে। এখন আপনি ওইখানে যায় যে থাকবেন না, সেটার তো কোনো গ্যারান্টি নাই। এখন সেটার একটা গ্যারান্টি পত্র, চুক্তিপত্র দিতে হবে
যে যেই কোম্পানিতে যাবেন এই কোম্পানি আপনাকে নিজেই 1 বছর পরে আপনাকে বের করে দিবে, লাথিমাইরা পাশার ভেতরে লাথিমাইরা বের করে দিবে সেই বসবাসের একটা চুক্তি আকারে। এই 4টা পয়েন্ট যদি আপনারা কিছু পয়েন্ট থাকতেও পারে যে আপনারা বুঝতে পারতেছেন না, অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।